সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। আরজিকর হাসপাতাল চত্বরে খাবারের স্টল, ক্যাফে তৈরির বরাদ্দ নিয়ে টাকা নিতেন সন্দীপ। ভাবুন, ক্যাফে তৈরি, খাবারের স্টল তৈরি করার বরাদ্দ দিয়ে টাকা নিতেন সন্দীপ। এমনকি বায়োমেডিক্যাল বর্জ্য পাচার করেও আয়ের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কোভিডের সময় সরকারি টাকা থেকে একাডেমিক তহবিলের টাকা পর্যন্ত নয়ছয় করেছেন সন্দীপ ঘোষ, অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। তার বিরুদ্ধে এমনও অভিযোগ উঠছে। আমার সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সৌরভ, একজন প্রিন্সিপাল, একজন সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এবার তো দেখছি তার অভিযোগের যা তালিকা, মানে এ তো কোনো কি বলবো, যারা আর্থিক তছরূপ করে, যারা বড় বড় দেশত্যাগী যারা, এ তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই একই রকম অভিযোগের তালিকা। দীপ, দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে গুরুতর অভিযোগ, একের পর এক গুরুতর অভিযোগ, এবং সেই অভিযোগগুলো ছিল বলেই এই এত বিস্ফোরক অভিযোগ ছিল বলেই কেন সন্দীপ ঘোষকে আশ্রয় দেওয়া হচ্ছে, কেন সন্দীপ ঘোষ নিজে ইস্তফার ইচ্ছা প্রকাশ করার পরেও তড়িঘড়ি তাকে ন্যাশনাল মেডিকেলে বহাল করা হলো, সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্টেও উঠেছে। গতকাল সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে সেখানেও তো এই প্রশ্ন উঠেছে। প্রশ্নগুলো উঠছে কেন? প্রশ্নগুলো উঠছে তার কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য পাচার হচ্ছে। সেখানে যুক্তিটা কি, লজিকটা কি, তুমি ফেলতে পারবে না। যুক্তি দেওয়া হচ্ছে যে এনআরএস এবং আরজিকর বায়োমেডিক্যাল যে ওয়েস্ট যে প্রডিউসড হয় তার যে পরিকাঠামো, সেটা একই পরিকাঠামো 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এনআরএসে যেখানে 1,53,650 কেজি বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রডিউসড হয়েছে, সেখানে আরজিকরে বায়োমেডিক্যাল ওয়েস্টের প্রডিউসের সংখ্যা 49,602। একটা ল্যাব, সেই ল্যাবের পরিকাঠামো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 67 লক্ষ টাকায় যেটা গড়ে দিচ্ছে, সেখানে আরজিকর খরচ করছে 2,97,00,000 টাকা। এবং বেছে বেছে কয়েকজন ভেন্ডার, তারাই এই বরাত পাচ্ছে। শুধু কি আখতার আলী, নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী, দ্বীপ, হাওড়ার একজন ভেন্ডার, তিনিও অভিযোগ করেছিলেন। তারও অভিযোগের ডেট রয়েছে। তিনি কবে অভিযোগ করেছিলেন? তিনি অভিযোগ করেছিলেন অধ্যক্ষের বিরুদ্ধে 2023 সালের ফেব্রুয়ারিতে। হাওড়ার এক সংস্থা স্বাস্থ্য ভবনে অভিযোগ করেন যে 20% কমিশন চাইছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে কোনো বরাত পাওয়ার ক্ষেত্রে। তাহলে নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী অভিযোগ করছেন। বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে তদন্ত কমিটি গঠন হচ্ছে। তদন্ত কমিটি গঠনের পর সেখানে প্রমাণ হচ্ছে যে এখানে একটা 900-এর বিষয় রয়েছে। বায়োমেডিক্যাল ওয়েস্টের নিয়ম হচ্ছে এজেন্সিগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট কালেক্ট করবে। যেহেতু এটা একটা হাসপাতালের বিষয়, সেটা যাতে বাইরে না যায়, সংক্রমণ না ছড়ায়, সেই জন্য সেটাকে একটা প্রসেস করে সেটাকে রিপ্রসেসিং করা হবে। সেখান থেকে সেই ছবিও আমাদের কাছে রয়েছে যে আমরা হাতে নাতে দেখছি বায়োমেডিক্যাল ওয়েস্ট সেখানে বর্জ্য পাচার হচ্ছে, এবং সেখানে আমাদের ক্যামেরা দেখে দৌড় দিচ্ছে সেই ব্যক্তি যে এইগুলোকে কালেক্ট করছিল 1 বছর আগে। আমাদের সেই ছবি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠছে যে বারবার কত অনিয়ম, আজ 1 বছর পরে কেন সেই তদন্ত? 1 বছর তুমি নিশ্চয়ই জানো যে সন্দীপ ঘোষকে লাগাতার পরপর 6 দিন সিজিও কমপ্লেক্সে ডেকে সিবিআই তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে, তার কাছ থেকে জানতে চাইছে। এর পাশাপাশি লালবাজারও তারাও আজকে সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে। কিন্তু সৌরভ, প্রশ্ন হচ্ছে যে এই সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী, বা শাসক দলের কোন ঘনিষ্ঠ কার হাত মাথার উপর থাকলে হাসপাতালের ভিতর বসে এই ঘুঘুর বাসা চালানো যায়? সৌরভ, কার হাত রয়েছে মাথার উপরে সন্দীপ ঘোষের? সিবিআই এর কি উচিত সেই মাথাকেও তলব করা? সৌরভ, দেখো, সিবিআইয়ের যে তদন্ত যে প্রক্রিয়া, সেখানে হচ্ছে ধাপে ধাপে তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ কান থেকে মাথা। আপাতত মনে করা হচ্ছে কানকে টানা হয়েছে, কানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হে কান, তোমার পিছনে কে আছে? সেক্ষেত্রে দেখা যায় কান তথা সন্দীপ ঘোষ সিবিআই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কি জবাব দেন। একটা বিষয় স্পষ্ট, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কাছ থেকে সিবিআই কিন্তু আর্থিক অনিয়ম, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে সেগুলো জানতে চেয়েছিল।
তার পরপরই আমরা দেখলাম যে আর্থিক অনিয়মকে সামনে রেখে সিট গঠন করা হলো। তার পরপরই আমরা দেখলাম যে 1 বছর আগে যখন মনে হয়নি স্বাস্থ্য ভবনে যে আক্তার আলীর বয়ান রেকর্ড করা দরকার, এখন আক্তার আলীর বয়ান রেকর্ড হচ্ছে এবং আক্তার আলী কালকে টালা থানাতে অভিযোগ করেছে, যদিও সেটা এফআইআর হিসেবে নেওয়া হয়নি, আদালতে আছে। কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আক্তার আলী একটা মারাত্মক অভিযোগ করেছেন। গেস্ট হাউসে ছাত্রছাত্রী সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ ছাত্রছাত্রী, যাদের বিরুদ্ধে ফেল করানোর অভিযোগ, যাদের বিরুদ্ধে ছাত্রদের মধ্যে, চিকিৎসকদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে ত্রাস সৃষ্টির অভিযোগ, তারা গেস্ট হাউসে মৎসবের আসর বসাতেন। একদমই সরব। এই প্রশ্ন, এই বক্তব্য খোদ আক্তার আলী তিনি ক্যামেরার সামনে এসে বলছেন যে এই সন্দীপ ঘোষ তিনি এমন একজন প্রিন্সিপাল, তিনি তার পছন্দসই পড়ুয়াদের গেস্ট হাউসে নিয়ে গিয়ে সেখানে মৎসব করতেন। কি বলছেন আক্তার আলী, শোনাবো। ঘোষের সময় পরিবেশ খুবই খারাপ হয়ে গেছিল। এরকম পরিবেশ একটা কলেজের জন্য ভালো না, কলেজকে পলিউটেড করে দিয়েছিল। মানে এই যে ছাত্রদের বসিয়ে মদ খাওয়ানো হতো, এবার মাঝে মাঝে ওই ছাত্ররা মেয়ে নিয়ে গেস্ট হাউসে আসতো, এটা একদমই মানে আনঅ্যাকসেপ্টেড। এটা অ্যাফোর্ড কিছুতেই এটা বরদাস্ত করা যাবে না। ওরা পেটুয়া ছাত্র ওনার, যাদেরকে দিয়ে উনি আন্দোলন করাতেন, যাদেরকে মদ খাওয়াতেন, ওরা মাঝে মাঝে গেস্ট হাউসে এসে মেয়ে নিয়ে থাকতো। এবং তারাই কি ফেল করানোর হুমকি দিত, যারা অভিযোগ উঠছে টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠছে, এরা কি এই ছাত্রদের তাদের বিরুদ্ধে? হ্যাঁ, এই ছাত্ররাই আছে। আমার কাছে সিট কমিটির অফিসার নাম জানতে চেয়েছেন, সেটা পরে আমি সিল্ড এনভেলপে প্রকাশ করব। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আক্তার আলীর। টালা থানায় তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ এফআইআর দায়ের করেনি, এমনটাই দাবি করছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। তার বক্তব্য, পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগপত্র জমা নিয়েছে। তবে আজ আক্তার আলী হাইকোর্টে যাচ্ছেন, তিনি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আদালতের কাছে নিরাপত্তা চাইব, এমনটাই বলছেন আক্তার আলী। শুনুন। অনেক দুর্নীতি, ডে 1 থেকে ওনার দুর্নীতি, যার জন্য ছাত্ররা ওনার বিরুদ্ধে 1 মাসের ওপরে আন্দোলন করেছিল, হাঙ্গার স্ট্রাইক করেছিল। আপনারা ছবি দেখেন কি না আমি জানি না, কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাস করাতেন। এবার ওনার ছাত্ররা যারা ছিল তারা এই ছাত্রদের টর্চার করত, এদেরকে মানে খারাপ কেসে ফাঁসিয়ে দিত, এদেরকে ব্ল্যাকমেল করত, পয়সা না দিলে তোমাকে এই করে দেবো, তুমি কালেক্ট করো টাকা। আর এটা একটা মানে মেডিকেল মাফিয়াই আপনি বলতে পারেন। একে ইমিডিয়েট সাসপেন্ড করে কাস্টাডিতে নিয়ে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সবাইকে এক্সপোজ করতে হবে, যার জন্য আমি নতুন করে আবার এই যুদ্ধটা শুরু করলাম। ইলিগাল ম্যানেজমেন্ট অফ ডেড বডিজ, এসআইটি তো গঠন হয়নি। আমি জানতে চাই বায়ো ওয়েস্ট স্ক্যাম যেটা আছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার দর্শকদের জানা উচিত কী ডেঞ্জার জিনিস। ধরুন একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বা স্যালাইন বোতল বা ওই অক্সিজেন মাস্ক, যেগুলো হসপিটালে ইউজ হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হয়, নষ্ট করার কথা, সেইগুলো ইউজ হয়ে ওগুলো আপনাদের শরীরেই ব্যবহার করা হচ্ছে। কতটা ডেঞ্জারাস হতে পারে? কারণ এইচআইভি পেশেন্টের কোনো একটা সিরিঞ্জ যদি আপনার বডিতে ব্যবহার করা হয়, কী হতে পারে কোনো আইডিয়া আছে? হেপাটাইটিস সি হতে পারে, এইচআইভি হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। ফের সিজিও কমপ্লেক্সের সন্দীপ ঘোষ, এই নিয়ে টানা 6 দিন সিবিআই এর মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। শুক্রবারের পর থেকে আজ বুধবার পর্যন্ত টানা 6 দিন সিবিআই এর মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সব মিলিয়ে এখনো পর্যন্ত তাকে 60 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কোনোবারই সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই, আর তাই তাকে বারবার ডাকা হচ্ছে। শুক্রবার তাকে 13 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়, শনিবারও তাই জিজ্ঞাসাবাদ করা হয়, রবিবারও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে, সোমবার একটু কম 12 ঘন্টায় জিজ্ঞাসাবাদ করা হয়, মঙ্গলবার তাকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বুধবার ইতিমধ্যেই তিনি সিবিআই এর কাছে পৌঁছে গিয়েছেন। আজ তাকে কতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, কি কি জানতে চাওয়া হয়, সেদিকে আমাদের নজর থাকবে। গতকালও সুপ্রিম কোর্ট একাধিক কারণে একাধিক ইস্যু তুলোধনা করেছে কার্যত সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, একাধিকবার সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে একজন প্রিন্সিপাল হয়ে তিনি কিভাবে আরজি করে এমন একটা নৃশংস ঘটনা ঘটে গেল, তিনি কেন পরিবারকে আত্মহত্যার কথা জানালেন, কে দায়ী, কে জানালেন, এমনটা সুপ্রিম কোর্ট গতকাল অবজারভেশনে বলেছিল। আর সিবিআই তার কাছে জানতে চাইছে কেন তিলোত্তমার পরিবারকে বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে হাসপাতালের তরফে। মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরও পরিবারকে দেখতে দেওয়া হয়নি কেন?
মৃতার মা, তিলোত্তমার মা, তিলোত্তমার বাবা, তারা 3 ঘন্টার বেশি সময় ধরে কেন অপেক্ষা করবেন এটা জানার জন্য যে তাদের মেয়ের কি অবস্থা, কোন বিশেষ কারণে, কাকে বাঁচাতে সন্দীপ ঘোষের এহেন আচরণ একজন প্রিন্সিপাল হয়েও, কেন তিলোত্তমার মৃত্যুকে তিনি আত্মহত্যার কথা বলে প্রথমে চালাতে চাইছিলেন। মৃতদেহটা দেখেই তো বোঝা যাচ্ছিল যেটা একটা অস্বাভাবিক মৃত্যু। তাহলে কিসের ভিত্তিতে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দিচ্ছিলেন সন্দীপ ঘোষ, এই প্রশ্ন বারবার তার কাছে জানতে চাইছে সিবিআই। তথ্য প্রমাণ কিভাবে নষ্ট হতে দেওয়া গেল আরজি করে, কারণ আমরা জানি আরজি কর হাসপাতালে ঘটনাস্থল যেখানে, অকুস্থল যেখানে, তার আশেপাশেই কেন হঠাৎ করে কার নির্দেশে কোন যুক্তিতে সেখানে নির্মাণ কাজ চলবে, সিমেন্টের গোলা মাটিতে পড়ে যাওয়ায় বহু তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা করেছে সিবিআই। তবে পাপের ঘোড়া পূর্ণ হলে বোধহয় এমনটাই হয়, কারণ এই মুহূর্তে আরো বিপাকে সন্দীপ ঘোষ। আজ ফের সন্দীপকে তলব করেছে কলকাতা পুলিশ। নির্যাতিতার নাম পরিচয় ফাঁস করে দেওয়ার অভিযোগে তাকে তলব করা হয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গতকাল তলব করে পুলিশ। আরজি কর নিয়ে বিবৃতি দিতে গিয়ে, সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি বারবার নির্যাতিতার নাম নিয়েছিলেন। কতটা ইরেসপন্সিবল হলে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল এই কাণ্ড ঘটাতে পারে, আর তাই তাকে লালবাজারে আজ ডেকে পাঠানো হয়েছে বেলা 12টার সময়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন সন্দীপ প্রসঙ্গে শোনাবো। কার আশীর্বাদের হাতে সন্দীপ ঘোষের মাথার উপর আছে? আজকে বলা হচ্ছে 2021 সালে মমতা ব্যানার্জি যে নাটক করেছিলেন পা ভাঙা নিয়ে, সেই প্লাস্টারের পেছনেও নাকি এই সন্দীপ ঘোষের হাত ছিল। এবং চূড়ান্ত দুর্নীতি আজকে আরজি করে যা হয়েছে, তারপর কমপ্লেন করার পর তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি, তাকে ট্রান্সফার করা হয়নি। 3বার ট্রান্সফার হয়েও সে ফিরে চলে আসে। এবং আজকে আমরা যেটা বলে এসেছি, আমি যেটা বারবার বলছি, বিনীত গোয়েল ইন্টারোগেশন করা হোক, সন্দীপ ঘোষকে ইন্টারোগেশন করা হোক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইন্টারোগেশন করতে হবে।